হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ট্যাক্স রিফান্ড নিয়ে একটি বিষয় আছে, যে বিষয়ে ট্যাক্স রিফান্ড পেতে ডিরেক্ট ডিপোজিট কিংবা ডিজিটাল ওয়ালেট বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে সবচেয়ে চাঞ্চল্যকর যে খবরটি তা আপনাদের একটু জানাই, সেটি হচ্ছে যে বিভিন্ন সংবাদপত্রে, জাতীয় সংবাদপত্রে, আমেরিকান সংবাদপত্রে বেরিয়েছে যে $1.2 বিলিয়ন স্ক্যামার্স, এরা হোম কেয়ার যে বিজনেস, আপনারা সবাই জানেন, হোম কেয়ার বিজনেসে করেছে এবং যাদের নাম, যে তিনজনের নাম, তিনজনই মুসলমান নেই, আমরা জানি না তারা কারা। একজন হচ্ছে, আমরা শুনেছি, পাকিস্তানি জাকিয়া খান, আরেকজন হচ্ছে আপনার তার নাম হচ্ছে ফারাহ রব্বানি, ওনার নাম এসেছে, আরেকজন হচ্ছে বিল্লাল। এই তিনজনের নাম এবং এই তিনজন আর ব্যাকগ্রাউন্ড কি, তারা বাট একটা জিনিস যেটা আমরা দেখেছি যে ফারাহ রব্বানি যিনি, উনি যে নিউ ইয়র্ক স্টেট লেফটেন্যান্ট গভর্নর পদে যিনি প্রতিনিধিত্ব করছেন, তার ফান্ড রেজিংয়ে ওনার বিভিন্ন ভিডিও এবং ছবি দেখা গেছে। দ্যাট মিনস শি ইজ অ্যাক্টিভ ইন পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথেও। বাট অন্য দুজনের মধ্যে জাকিয়া খান যে তিনি পাকিস্তানি আমরা জানি, বাট অন্য দুজনের মানে জাতিগত পরিচয়টা আমরা ঠিক জানি না, বাট নাম তিনজনই মুসলিম এবং $1.2 বিলিয়ন স্ক্যামার তারা। সো আপনারা বুঝতে পারছেন যে এরা কত বড় স্ক্যাম। এটা মিলিয়ন না, বিলিয়ন ডলারের স্ক্যামার। আমরা অন্য যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে যে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা থেকে বাংলাদেশি একজন ক্যান্ডিডেট, তিনি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। জাকির চৌধুরী সিপিএ, যিনি আপনার সিপিএ হিসেবে চিনতেন, তিনি অ্যাসেম্বলি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আজকে। এবং আজকে আরেকটি বিষয় যেটা আজকের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, তা হলো যে ডিস্ট্রিক্ট 36 যেটা অ্যাস্টোরিয়া, এখানে আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট যিনি মেরি জুবায়দা, তার উপর প্রচণ্ড একটা চাপ ছিল। সেটি হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে অলমোস্ট যে প্রায় 1500 সিগনেচার, রিয়েল কনস্টিটিউয়েন্ট সিগনেচার জমা দিতে হবে এবং তারা আজকে তাদের সেই যে সিগনেচারের যে সময়সীমা এবং যে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছেন। এটা আসলে কমিউনিটির জন্য খুব বড় ধরনের একটি স্বস্তির বিষয়। এবং আজকে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের যে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে, নাজমুল হাসান সেখানে উপস্থিত ছিলেন, তিনি হয়তো বলতে পারবেন। যাই হোক, আর আছে আন্তর্জাতিক যে বিষয়টি, তা হচ্ছে যে আপনারা জানেন যে 1979-এ ইরানের ইসলামিক রেভলিউশন হয়েছিল। সেই রেভলিউশনের নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক পক্ষে বিপক্ষে অনেক মত এবং অভিমত আছে। বাট গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে সেখানে। তাহলে আমরা আজকে আলোচনা করব যে ইসলামিক যে রেভলিউশন, এই রেভলিউশন কি টিকবে না, এটা এখন বিক্ষোভের মুখে এই রেভলিউশন ব্যর্থ প্রমাণিত হবে, এই বিষয়টি আজকে আলোচনা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন জনাব জাকির চৌধুরী সিপিএ এবং আরিফুর রহমান। আরেকটি বিষয় যেটা বলবো যে মিনেসোটাতে আইসের সাথে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে সাধারণ জনতার, বিক্ষোভ এবং বিভিন্ন ধরনের কেওয়াস হয়েছে এবং কেওয়াসে বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়টি আজকে আমরা জানবো। তো যাই হোক, অতিথির যে নাম যেটা বলছিলাম, জাকির চৌধুরী সিপি আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের সাথে যুক্ত হবেন সাংবাদিক আরিফুর রহমান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রবিবার, জানুয়ারি মাসের 11 তারিখ। যুক্তরাষ্ট্র আজকে তার ভেনেজুয়েলাতে যে সমস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখনো রয়ে গেছেন, তাদের খুব সাবধানের সাথে চলাফেরা করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আজ সকালে জারি করা এক বিবৃতিতে তারা বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করেছে ভেনেজুয়েলাতে এবং বিশেষ করে রাজধানী ক্যারাকাস এলাকায় এক ধরনের প্যারামিলিটারি শক্তি তারা বিভিন্ন রাস্তাঘাটের দখল নিয়ে সেখানে আমেরিকানদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং আমেরিকানদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সেই জন্য সেখানে বসবাসরত আমেরিকানদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং যাদের প্রয়োজন নেই কোনো ভেনেজুয়েলাতে থাকার, তাদেরকে খুব দ্রুত ভেনেজুয়েলা ত্যাগ করারও পরামর্শ দেওয়া হয়েছে আজকে। তবে এই দিন কয়েক আগেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ভেনেজুয়েলার প্রশাসন এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিন্তু আজকে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তার বার্তাটি প্রকাশ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ভেনেজুয়েলায় অবস্থান করছেন তাদের জন্য, তাদের মনে হচ্ছে যে সেখানকার প্রশাসনিক কর্মকাণ্ড এখনো
ভেনিজুয়েলার সরকারের নিয়ন্ত্রণে যে সরকারটি অবশিষ্ট রয়ে গেছে এবং সেখানকার ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে যে সরকারটি এখন পরিচালিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন যে সেই নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে ভাইস প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে, তারা যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করেই রাষ্ট্রটি পরিচালনা করবে। কিন্তু আজকে সেখানকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির উল্লেখ করে এই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য এই সতর্কবার্তাটি পাঠানো হয়েছে। তবে সেখানে আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে সেখানে আ মাদুরের সমর্থনে যারা ছিল এতদিন, তারাও এখন রাস্তাঘাটে নামতে শুরু করেছে এবং সেই সমর্থকদের একটি মিলিশিয়া গোষ্ঠী রয়েছে এবং সেই মিলিশিয়া গোষ্ঠীর নাম দিয়েছে কালেক্টিভোস। এই কালেক্টিভোস এর সদস্যরাই রাস্তাঘাটে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং খুঁজে আমেরিকার কিংবা যারা আমেরিকান বাহিনীর কিংবা আমেরিকার আ ব ব হস্তক্ষেপকে সমর্থন করছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা নিতে যাচ্ছে বলে এমনই ইঙ্গিত দেয়া হয়েছে সেখানে। এবং আরেকটি কথা বলা হচ্ছে সেখানে যে যারা রাস্তাঘাটে চলাচল করবেন আমেরিকান নাগরিক, তারা যেন খুব সতর্কর সাথে চলাফেরা করেন এবং রাস্তাঘাটে ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং খুঁজে আমেরিকান বের করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয় যেটি বলা হচ্ছে, যারা কাজ নেই যেটি একটু আগে বললাম, তাদের অনতিবিলম্বে পরবর্তী ফ্লাইটেই ভেনিজুয়েলা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এর সাথে কথা বলার সময় গত সপ্তাহে অবশ্য ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি একসময় অতি নিকট ভবিষ্যতে ভেনিজুয়েলা সফর করতে চান। এবং তিনি বলেছেন যে এবং সেই দেশটি এখন, সেই দক্ষিণ আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিচালনা করছে। কিন্তু আজকে স্টেট ডিপার্টমেন্টের যে বক্তব্যটি সেটি অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আ তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এই অবস্থা কিছুদিন হয়তো চলতে পারে, কিন্তু তার পরবর্তীতে এটি যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এবং দেশটিও অনেকটা নিরাপদ হয়ে উঠবে। সাংবাদিকদের এমন আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সরাসরি হুমকি দিয়েছেন কিউবাকে এবং তিনি বলেছেন যে কিউবা অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের সাথে একটি ডিল অথবা চুক্তি সম্পাদন করুক, নতুবা কিউবার যে প্রশাসনটি বর্তমানে কার্যকর রয়েছে কিংবা যে প্রশাসনটি কিউবার দায়িত্ব পালন করছে প্রশাসনে, তাদের তাদের ইতি ঘটবে তাদের কর্মকাণ্ডের। এবং যদি তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে না আসে, তাহলে গভীর প্রতিক্রিয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে এবং সেই জন্য তারা যেন প্রস্তুত থাকে। সেই একদম সরাসরি হুমকি দিয়েছেন আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই হুমকি দিতে গিয়ে তিনি এও বলেছেন যে এতদিন কিউবার এই সরকারটি টিকে ছিল ভেনিজুয়েলা থেকে চোরাই করা অনেক সস্তায় তেল নিয়ে আসা এবং এর বিনিময়ে ভেনিজুয়েলাকে সামরিক সাহায্য প্রদান করা, বিশেষ করে ভেনিজুয়েলার স্বৈর শাসকদের সামরিক সহযোগিতা এবং তাদের দেহরক্ষীর ভূমিকা পালন করাই ছিল কিউবার সৈন্যদের এবং কিউবার প্রশাসনের মূল দায়িত্ব ভেনিজুয়েলার প্রতি। কিন্তু সেই কাজটি এখন আর করতে দেওয়া হবে না। ভেনিজুয়েলা থেকে কোন প্রকার তেল কিংবা অন্য কোন সম্পদ কিউবাতে আসতে দেওয়া হচ্ছে না এবং হবেও না। প্রেসিডেন্ট ট্রাম্প এটি স্পষ্ট আজকে জানিয়ে দিয়েছেন এবং এর ফলে কিউবার পক্ষে আর খুব বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। তার আগেই কিউবা যেন নিজের অবস্থা বুঝতে পেরে যুক্তরাষ্ট্রের সাথে একটি ডিল করে ফেলে এবং এই ডিলটি কি হবে সে ব্যাপারে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে ডিলের কথা তিনি বারবারই উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ডিলটি করলেই কিউবা হয়তোবা বেঁচে যাবে এই যাত্রায়। তবে স্পষ্ট করে তিনি বলেছেন সবকিছু ক্যাপিটাল লেটারে উল্লেখ করে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছেন, "There will be no more oil or no money going to Cuba from Venezuela, period." অর্থাৎ 0 কোন অর্থেই ভেনেজুয়েলা থেকে কিউবায় যাবে না এবং এর ফলে ট্রুথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পোস্টের মাধ্যমে সরাসরি হুমকি দিয়ে দিলেন এবং বলেছেন যে খুব দেরি হবার আগে কিউবার শাসকরা যেন সেটি বুঝতে পারে। তো আজ সকালবেলা প্রেসিডেন্ট ট্রাম্প আর অন্য একটি অনুষ্ঠানে সাংবাদিকদের আ বা 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 ছিল সেখানে অবশ্য। কিন্তু তিনি একটি মেসেজ আবার পুনরায় পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং সেই মেসেজ যেটি তিনি পোস্ট করেছেন পুনরায়, সেখানে বলা হচ্ছিল যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ইঙ্গিত করে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা অনুযায়ী মার্কো রুবিও হয়তো আগামী কিছুদিনের মধ্যেই কিউবার প্রেসিডেন্ট হেড অফ দি স্টেট অর্থাৎ কিউবার সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছে এবং এটি তার কাছে শুনতে খুবই ভালো শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন। তবে তিনি অনেকটা কৌতুকের স্বরে হয়তোবা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব কিউবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে খুব আ আশাবাদী একটি মন্তব্য। তিনি অনেকটা কৌতুকের স্বরে এই মন্তব্যটি করেছেন, সেটিও অনেকে সেখানে বলেছেন।
তবে কিউবা দীর্ঘদিন ধরেই এই ভেনেজুয়েলার অর্থে পরিচালিত হয়েছে এবং সেটি আর কখনো হচ্ছে না, সেটি বলেছেন। আর নট এনিমোর, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন। নোবেল ইনস্টিটিউট আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নোবেল পুরস্কার যাদেরকে দেওয়া হয় তারা কখনোই অন্য কারো সাথে সেই পুরস্কারটি ভাগাভাগি করতে পারে না। ভেনেজুয়েলার নাগরিক এবং সর্বশেষ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সেখানকার বিরোধী রাজনৈতিক নেত্রী মাসাডো, তিনি দিন কয়েক আগে বলেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারটি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভাগাভাগি করে নিতে চান। এর পরিপ্রেক্ষিতেই আজকে নোবেল কমিটি সরাসরি জানিয়ে দিচ্ছে যে নোবেল পুরস্কার নোবেল কমিটি যাদেরকে দেয় তারা ছাড়া অন্য কারো সাথে ভাগাভাগি করা যায় না। ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের আরেকটি বিভাগ আজকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরি পাওয়েলের বিরুদ্ধে ক্রিমিনাল তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে এবং তারা বলেছে অতি সহসাই এই জেরি পাওয়েলের বিরুদ্ধে ইনডাক্টমেন্ট আসার আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হবে। তবে এই অভিযোগটি কেন্দ্র হচ্ছে যে ফেডারেল রিজার্ভ বিল্ডিং কে আধুনিকীকরণ এবং এর বর্ধিত এবং সম্প্রসারণের কাজে যে অর্থ ব্যয় করা হয়েছে সেখানে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে এবং এর অনেক কিছুর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণের জন্যই যে অপচয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণের জন্য ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরি পাওয়েল দায়ী এবং এই জন্য তার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অর্থাৎ ক্রিমিনাল অপরাধে তাকে অভিযুক্ত করা যায় কিনা এই বিষয়ে তদন্ত কাজ শুরু করা হবে। এই ব্যাপারে তবে জেরি পাওয়েল নিজেও বলেছেন আজকে যে তিনি এখন ফেডারেল ক্রিমিনাল তদন্তের আওতায় আছেন, তবে তিনি কোনোভাবেই মাথা নোয়াবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্নির্বাচিত হবার পর এবং গত 20 জানুয়ারি দায়িত্বভার গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে জেরি পাওয়েলকে সরে যাবার জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি গত 1 বছর সেই চাপটি ঠেকিয়ে রেখেছেন এবং আজকেও তিনি বলেছেন যে তিনি কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। যতদিন তার মেয়াদ আছে আর যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে তবে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এই গ্যারি পাওয়েলের বিরুদ্ধে সেই ইনডাইটমেন্ট জারি করার উদ্যোগের ঘোষণার পর বড় বড় স্টক গুলোর মূল্য কমতে শুরু করেছে এবং যেটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কিছুটা হলেও সাময়িক চাপ সৃষ্টি করবে অর্থনীতিবিদরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন। এবার আসছে নিউ ইয়র্ক সিটিতে আজকে গতকালকে থেকেই এই খবরটি বেশ জোরালোভাবে প্রকাশিত এবং প্রথমে নিউ ইয়র্ক পোস্ট এই পত্রিকাটি করেছে, সংবাদটি করেছে। দীর্ঘদিন তারা এই বিষয়ে তদন্ত চালিয়েছে। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এর একটি অত্যন্ত জনপ্রিয় কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি সিডিপ্যাক, কনজিউমার ডাইরেক্ট পাবলিক অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় যে সেবাটি প্রদান করা হয়েছিল গত 10 বছরে, এই প্রকল্পের আওতায় প্রায় $1.2 বিলিয়ন লোপাট হয়ে গেছে নিউ ইয়র্ক স্টেটের তহবিল থেকে এবং এই বিশাল এই স্বাস্থ্য জালিয়াতির কেলেঙ্কারি যেটি ফাঁস হয়েছে শেষ পর্যন্ত এই নিউ ইয়র্ক পোস্টের তদন্তের পর, সেটি মিনেসোটাতে যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি এবং জালিয়াতির কথা ট্রাম্প প্রশাসন উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। নিউ ইয়র্কের সেই জালিয়াতি তার চাইতেও 10 গুণ বেশি পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব দেখলে যদি সেভাবেই দেখা যায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যে নিউ ইয়র্ক পোস্টে যে প্রতিবেদনটি করেছে গতকাল, এবং নিউ ইয়র্ক পোস্টের নিউ ইয়র্ক সিটির একজন ব্যক্তি বয়স্কদের সাহায্য করার জন্য তৈরি একটি নিউ ইয়র্ক স্টেট স্বাস্থ্য কর্মসূচি যেটি পিডিসিডিটা, সেটিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ হাতে নিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। অথচ তার কথিত রোগীটি, যার নামে তিনি এই সাহায্যটি নিয়েছিলেন সিডি পেপারের আওতায়, সেই রোগীটি কয়েক হাজার মাইল দূর বাংলাদেশে অবস্থান করছিল, কিন্তু তিনি এখানে রয়েছেন এমন অবস্থা দেখিয়ে তার নামে গত 5 বছর ধরে প্রায় অর্থ আদায় করা হয়েছে এবং এই বাবদ $3,60,000 আদায় করে নিয়েছেন সেই বাংলাদেশি আমেরিকান ভদ্রলোক তার মায়ের চিকিৎসার, সিডিপ্যাপ কর্মসূচির আওতায় তার মায়ের চিকিৎসার কথা বলে। নিউ ইয়র্কে এবং এই এবং এই ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা এই তদন্তে ফাঁস হয়েছে। মেডিকেড জালিয়াতি মামলায় বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে যিনি পরিচিত, যে রিচার্ড হ্যারো নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, নিউ ইয়র্কে উদ্ঘাটিত এই জালিয়াতি সম্প্রতি মিনেসোটায় উদ্ঘাটিত জালিয়াতির চাইতে 10 গুণ বেশি ভয়াবহ।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাটি বলেছে গত ১০ বছরে সিডিপ্যাপ সুবিধাভোগীদের জালিয়াতির দ্বারা চুরি করা অন্তত $১৭৯ মিলিয়ন শনাক্ত করা গেছে এবং অন্যদিকে এই কর্মসূচির মধ্যস্বত্বভোগী অর্থাৎ মার্কেট আর মিডলম্যান যারা ছিল তারা হাতিয়ে নিয়েছে $১ বিলিয়ন অপচয় করেছে এবং একই সাথে তারা সেটা হাতিয়েও নিয়েছে। এই স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে বিল্লাল হোসেন নামের একজন ব্যক্তি নিউ ইয়র্কের কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটা সিডিপ্যাপ অধীনে তার পরিবারের ১ ডজন সদস্যকে বেতনভুক কর্মচারী হিসাবে পরিচর্যাকারী যেটাকে কেয়ার গিভার বলে থাকি আমরা তালিকাভুক্ত করেছিলেন এবং এই কর্মসূচির অধীনে অসুস্থ প্রিয়জনদের যত্ন নেওয়ার জন্য আত্মীয়দের পারিশ্রমিক পাওয়ার সুযোগ রয়েছে। জানা গেছে ৬ বছরে পরিবারটি ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে হোসেনের বয়স্ক মায়ের যত্ন নেওয়ার জন্য $৩,৪৮,০০০ হাতিয়ে নিয়েছিল। অথচ সেই পুরো সময়টা জুড়ে তার মা বাংলাদেশে বসবাস করছিলেন। প্রসিকিউটরের মতে আকস্মিক পরিদর্শনের সময় বিল্লাল হোসেনের এই এমন জালিয়াতি অসুস্থ মায়ের ছদ্মবেশ ধারণ করতেন তার ভাই। তখন সেখানে যে তল্লাশি করা হতো এবং এই সূত্রত প্রতারণাই শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায়। যার ফলে বিল্লাল হোসেনের বড় ধরনের চুরির অপরাধে দোষী সাব্যস্ত হন। এটি মেডিকেড কর্মসূচি সংগঠিত সবচেয়ে বেপরোয়া কেলেঙ্কারির একটি এবং যা এখন রাজ্য কর্মকর্তা স্বীকার করেছেন যে এই কর্মসূচিটি সিডিপ্যাপ কর্মসূচিটি অপচয় এবং জালিয়াতি জর্জরিত ছিল এবং গত বছর এপ্রিল মাস থেকে এটি অন্য একটি কোম্পানি একক কোম্পানি পিপিএল এর আওতায় দিয়ে দেওয়া হয়েছে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, এই যে $1 বিলিয়ন যে স্ক্যাম, এই স্ক্যামেরা কারা? হু দে আর? এরা বেশ কিছু ব্যক্তি রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে কিন্তু সম্প্রতি এই তদন্তের পরে এইগুলো এখন ধরা পড়ছে এবং আরো কিছু ধরা পড়বে। এটি গত ৬ বছর ধরে এই কিন্তু তদন্ত কাজ চলছে এবং ১০ বছর ধরে এই সিডিপ্যাপ কর্মসূচি রয়েছে যা মূলত নার্সিং হোম থেকে বৃদ্ধ প্রবীণদের নার্সিং হোম থেকে সরিয়ে রেখে নিজের ঘরে চিকিৎসা দেওয়ার জন্য সেবা শুশ্রূষা করার জন্য এই সিডিপ্যাপ কর্মসূচি এবং এটি অনেকটা ওপেন কর্মসূচি ছিল। এটা তেমন কোনো যাচাই বাছাইও করা হতো না এবং এটি এই স্বাস্থ্য সেবা পেতে হলে তাদেরকে জাস্ট শুধু তালিকাভুক্ত করলেই হতো এবং যিনি রোগী তাকে একটি পরীক্ষা করা হতো এবং তাকে তিনি একজন সুস্থ মানুষকেও অনেক সময় অসুস্থ বানিয়ে দেখানো হতো যে তিনি অসুস্থ, তার সেবা দরকার। সেই অজুহাতে তার বিনিময়ে ৩০ ঘন্টা সপ্তাহে ৩০ থেকে ৪০ ঘন্টা পর্যন্ত সাহায্য নেওয়ার অর্থ আদায় করা হতো এবং পরবর্তীতে দেখা গেছে যে এর অনেকগুলোই ভুয়া। কারণ যারা সেবা নিচ্ছেন তারা অনেকে এখানেও থাকেন না। যে বাসায় থাকেন বলে ঠিকানা দিয়েছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টকে, সেই বাসায় তদন্ত করতে গিয়ে দেখেছে সেখানে কেউ আসলে থাকেন না। তিনি সেবা নিচ্ছেন, তিনি অন্য কোনোখানে আড্ডা দিচ্ছেন কিংবা কেউ অন্য কোনোখানে চাকুরিও করছেন। এমন সব জালিয়াতি ধরা পড়েছে এবং ভবিষ্যতে আরো হয়তো ধরা পড়বে কারণ তদন্ত চলমান রয়েছে। হোয়াট 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 অ্যাবাউট আওয়ার কমিউনিটি? আমাদের কমিউনিটি কি এই ধরনের কোনো আপনার তদন্তের মধ্যে ব্যাপক। আছে? আমাদের কমিটিতে ব্যাপক, অন্তত আমার জানা মতে ৫টি হোম কেয়ার আর বিভিন্ন সময়ে তাদের টাইমশিট, বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীকে যে অর্থ প্রদান করা হয়েছে এগুলোর টাইমশিট, ক্লক ইন ক্লক আউট এগুলি তদন্তের আওতায় নিয়ে যাওয়া হয়েছে এবং এগুলি নিয়ে তদন্ত চলছে। তবে এই তদন্ত কাজগুলো খুব একটা হসপিটালে ইমার্জেন্সি রুমের মতো তদন্ত হয় না। স্বাস্থ্য ডিপার্টমেন্টের কর্মসূচি যদিও এগুলি ধীরে সুস্থে দীর্ঘদিন ধরে যাচাই বাছাই করে তদন্ত কাজের পরে তারপরে অভিযুক্ত আসামিকে ধরা হয় এবং তার বিরুদ্ধে বিচারে তাকে সোপর্দ করা হয়। তো এটি একটি টাইম কনজিউমিং ব্যাপার। তবে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথ এবং বিশেষ করে গভর্নর হকুল এই বিষয়টাতে এতটাই চটা, এতটাই তিনি উত্তেজিত, ক্ষিপ্ত, ক্ষুব্ধ যে তিনি এই সিডিপ্যাপ কর্মসূচির ব্যাপারে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং খুব সম্ভবত এই ব্যাপারে ফেডারেল গভর্নমেন্টও বর্তমানে তদন্ত কাজে নামবে। কারণ এই সিডিপ্যাপ কর্মসূচি নিউ ইয়র্ক স্টেট যে অর্থটি পেত তার একটা অংশ ফেডারেল সরকার থেকেও পাওয়া যেত। যেহেতু ফেডারেল সরকারের অর্থ ইনভলভ, অতএব এখানে তদন্ত কাজও শেষ পর্যন্ত ফেডারেল সরকার ইনভলভ হয়ে যাবে, এটি অনেকটা নিশ্চিত। সো আমাদের বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশি কমিউনিটি মালিকানাধীন ৫টি এজেন্সি আপনি বলছেন যে আপনার অন্তত পক্ষে ৫টি এজেন্সি এখন তদন্তের আওতায় আছে যেটি শুনেছি। যেহেতু এটি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন কিংবা সংশ্লিষ্ট দপ্তর তাদের নামগুলি প্রকাশ করছে না, আমরা সেই জন্য নামগুলি প্রকাশ করতে চাচ্ছি না। ওকে, হোয়াট অ্যাবাউট যারা নিজেরা সে অ্যাবাউট একজনের বাসায় তার মানে যিনি হোম কেয়ার পাওয়ার যোগ্য না অথবা
দেশে চলে গেছেন, গিয়ে যাওয়ার পরেও এটা রিপোর্ট না করে যারা নিয়েছে, এরা এরা এদের কি কোনো মানে সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে, অর্থ ফেরত দিতে হবে, মেডিকেল বাতিল হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনারা অনেকে খেয়াল করেছেন কিনা জানি না। সম্প্রতি জানুয়ারির শুরু থেকে একটি নতুন কর্মসূচি চালু করেছে যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। সেটি হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্র থেকে ত্যাগ করার সময় আপনাকে কিন্তু চেক আউট করতে হচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশনের সামনাসামনি হতে হচ্ছে। আপনি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বাংলাদেশে যেতে হলে বাংলাদেশ এটা কার জানাল ভাই, আপনার সাউন্ডকে একটু মিউট করেন প্লিজ। জি। বাংলাদেশে যেতে হলে আপনাকে এয়ারপোর্টের কাস্টমস এক্সিটে প্রথমে যেতে হবে। অর্থাৎ আপনি যদি হুমকি নিচ্ছেন এবং দেশে যাচ্ছেন, সেটি আগে যতটা কঠিন ছিল ধরে ফেলা, এখন খুব সহজ। তো একদিকে আপনার নামে কেউ না কেউ ক্লক ইন করছে, ক্লক আউট করছে, টাইম শিট জমা দিচ্ছে, আর আপনি বাংলাদেশে চলে গেছেন অফিসিয়ালি ডকুমেন্টেড। আপনি তো দুর্নীতির জালে পড়বেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এখানে আছেন, ওখানে কি কোনো স্পেশাল কোনো নিউজ কিছু বলার মতো কিছু আছে ওইখানে যা হচ্ছে? কোথায়? নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের যে আজকে আমি যে আমি একটু পরে বলি। এখানে অনুষ্ঠান হচ্ছে অনেক। একটু আগে আসালের পক্ষ থেকে মেরি জোবাইদাকে আনুষ্ঠানিকভাবে এন্ডোর্স করা হয়েছে। আসালের মা মিসবা বলেছেন যে আসাল এ পর্যন্ত যাদেরকেই এন্ডোর্স করেছে, জোহরাল মামদানি থেকে শুরু করে বিভিন্ন স্টেট এবং সিনেট এবং বিভিন্ন নির্বাচনে তাদের প্রায় সবাই 98% সাকসেস রেট আসালের এন্ডোর্সমেন্টে। তবে আসাল আজকে মেরি জুবাইদাকে প্রথম এন্ডোর্স করলো ডিস্ট্রিক্ট 36 এর জন্য, সেটি আজকে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এর আগে গ্রেস ম্যাংও বক্তব্য রেখেছেন, তবে গ্রেস ম্যাং স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। অনেক স্টেট এবং সিটি রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছেন। তারা বাংলাদেশীদের এই যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে মোর্শেদ আলমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এবং প্রায় ৩০-৩৫ বছর আগে তিনি বাংলাদেশীদের মূলধারার কাজে সম্পৃক্ত করার, মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার যে কাজটি শুরু করেছিলেন, সেটি আজকে সুফল পেতে শুরু করেছে এবং সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ৫ জন মহিলা আজকে নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের ৫ জনের মধ্যে ২ জন আজকে এখানে উপস্থিত ছিলেন। এরা অবশ্যই নিউ জার্সি থেকে এসেছেন, আরো ৩ জন রয়েছেন। এবং এই হচ্ছে সর্বশেষ যেটি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের যে অনুষ্ঠানটি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি মুর্শিদ আলম সাহেব হাসান আজকে। বাবুদ একটা প্রশ্ন করছিলেন, হাসান বাবুদ একটা প্রশ্ন। জি হাসান ভাই বলুন। তাজবুল, আপনি বলছিলেন হোম কেয়ারের কথা এবং বাংলাদেশের কথা। অন্যান্য কোন কমিউনিটি একইভাবে গ্রস্ত বলে অভিযুক্ত হয়েছে? আমরা শুধু কি আমরাই নাকি? আরো কিছু কমিটি আছে, যেমন জামাইকান কমিটিতেও তদন্ত চলছে আমি শুনেছি, হেইশিয়ান কমিটিতে তদন্ত চলছে সেটিও আমি শুনেছি। তবে আমরা যেহেতু এই তদন্তের কাজটি বেশ ওয়াইড এবং ইটস ভেরি টাইম কনজিউমিং, এবং আরেকটি বিষয় যেটি হাসান ভাই, সেটি হচ্ছে যে যেমন ধরেন এই যে রিপোর্টটি নিউ ইয়র্ক পোস্ট করেছে, এই রিপোর্টটি পোস্ট করার জন্য গত ৬ বছর ধরে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তদন্ত করেছে, বিভিন্ন দিক থেকে তদন্ত করার পর তারা সাবস্টেন্সিয়েটিভ কিছু কেস যেগুলো ডকুমেন্টেড, সেগুলো তারা নিয়ে এসেছে। এবং আনফরচুনেটলি হোক আর ফরচুন, আমি জানি না যে কিভাবে ব্যাখ্যা করব, যে ৩ জনকে এই এই নিউজে অভিযুক্ত করা হয়েছে, ৩ জনই কিন্তু মুসলিম। এটা পোস্ট কি বেছে বেছে করেছে, অন্যদের বাদ দিয়েছে, না এদেরকে বেছে নিচ্ছে, সেটি বলার সুযোগ নেই এই মুহূর্তে। তবে প্রায় তারা বলছে যে $179 মিলিয়ন দুর্নীতি এবং জালিয়াতির তথ্য এখন নিউ ইয়র্ক পোস্টের কাছে রয়েছে। Yeah, it's a big scam, $1 billion scam. Thank you নাজমুল হাসান। এবং আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে এখানে একটা কথা বলা হয়েছে মিডলম্যান। ডাইরেক্ট যারা কেয়ার প্রোভাইডার আছে এবং যারা কেয়ার গিভার আছে এবং যারা কেয়ার টেকার আছে, যারা সাহায্য আর সেবা নিচ্ছেন, যারা সেবা দিচ্ছেন, এদের মাঝখানে এক গ্রুপ দাঁড়িয়ে যায় মিডলম্যান, যারা মার্কেটার। তারাও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এবং মূলত দেখা যাচ্ছে যে সিংহভাগ অর্থ তারাই হাতিয়ে নিচ্ছে। এবং আরেকটি ব্যাপার হাসান ভাইয়ের সাথে জালিয়াতির কারণটা হচ্ছে, যেমন ধরেন আগে এগুলো ডিজিটাইজড এবং এগুলো ম্যাচিং হতো না। যেমন ধরেন একজন যিনি সেবা দিচ্ছেন, তাকে একটু আগে যেটি বাংলাদেশি যে বেল্লাল হোসেনের কথা বলা হচ্ছে, তার ৬ জন আত্মীয় একই সময় একজন ব্যক্তিকে সেবা দিয়েছেন ৬টি টাইমশিট প্রোভাইড করে। এটি এতদিন ধরা পড়েনি, এখন ধরা পড়ছে। এখন কি আমাদের সংবর্ধনা কিছু কমবে? That I don't know, হাসান ভাই। সেটা আমি বলতে পারবো না।
কারণ টাকা একবার যখন কারো পকেটে চলে আসে, সেটা ওই পকেট থেকে বের হওয়া তো ফেডারেল সরকার সেই পকেট থেকে টেনে বের করা তো বেশ টাইম কনজিউমিং ব্যাপার। তবে দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদের সবাই। নাজমুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যানাদার নিউজ, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের যে 1500 সিগনেচার দরকার ছিল কনস্টিটিউয়েন্ট থেকে মেরি জুবাইদার, তারা আজকে তাদের ক্যাম্পেইন জানিয়েছে যে তারা তাদের যে টার্গেট ফুলফিল করেছেন। সো ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর দি ক্যান্ডিডেট, যে 1500 সিগনেচার কনস্টিটিউয়েন্ট থেকে এই ওয়েদারে কালেকশন করে আপনার জমা দেওয়া। ইট ওয়াজ রিয়েলি, এটা ক্যাম্পেইন এটা সেই কি ছিল যে ওয়েদার দে ক্যান ফুলফিল দি রিকোয়ারমেন্টস এন্ড ফুলফিল দি টাইম লিমিট। বাট তারা আজকে বলেছেন তারা অলমোস্ট 2500 সিগনেচার কালেকশন করে ফেলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, ইনফরমেশন জানিয়ে রাখলাম। হাসান ভাই, আপনাকে অনেক অভিনন্দন। আরিফ, আপনার কাছে যাচ্ছে একটু, প্রথমে জানতে চাই যে আজকে মিনেসোটার যে ঘটনা ঘটেছে, আইস যে ঘটনা ঘটিয়েছে এবং সাধারণ মানুষের সাথে আইসের যে আপনার বাদানুবাদ এবং টানা হেঁচড়া, এই বিষয়টি আজকে অনেক বড় রিপোর্ট হয়েছে। আগে একটু ভিডিওটা দেখি, তারপরে আপনার সাথে একটু কথা বলবো এটি নিয়ে, তারপরে হাসান ভাইয়ের কাছে যাবো। দেখি ভিডিওটা একটু দেখবো আমরা সবাই। একটা পুরো বাড়ি ঘিরে রেখেছে আইস সদস্যরা। ভারী অস্ত্র ও মহড়া দেখলে মনে হবে ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী আছে ওই বাড়ির ভেতরে। কিছুক্ষণ পর দেখা গেল মিনেসোটার টুইন সিটিজ অঞ্চলের ওই বাড়িতে অবৈধ অভিবাসী আছে, তাই নাটকীয় দৃশ্যের মতো দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ল আইস সদস্যরা। বাড়ির ভেতর থেকে একজনকে তখন দেখা গেল হাত করা লাগিয়ে গাড়িতে তুলছে তারা। খবরটি ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। সংঘর্ষের ভিডিওতে দেখা যায় কিছু এজেন্ট বিক্ষোভকারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে এবং পরে একজন বিচলিত নারী বাড়ি থেকে একটি নথি হাতে বেরিয়ে আসেন, যা ফেডারেল এজেন্টরা ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য দেখিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এজেন্টরা বাড়ির বাইরে থাকা বিক্ষোভকারীদের উপর পেপার স্প্রে নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ভারী অস্ত্র ও সজ্জিত ফেডারেল এজেন্টদের মুখোমুখি হতে তখন ভয় পায়নি। মিনেসোটার টুইন সিটিজ অঞ্চলে সম্প্রতি একজন নারী গুলিবিদ্ধ হওয়ার মৃত্যু ঘটনার পর এমনিতেই উত্তপ্ত ছিল। সেখানে রবিবার অভিযান সংক্রান্ত গ্রেপ্তার অভিযান চলার সময় ফেডারেল এজেন্টরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের অভিযান ব্যাহত করার চেষ্টায় গাড়ির হর্ন বাজায়, ড্রাম বাজায় ও হুইসেল ফুঁকতে থাকে তারা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এটিকে এ যাবৎকালে বৃহত্তম অভিযান বলে অভিহিত করেছেন। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। Very sad story. Anyway, so Arif, এটা কি exactly what happened then? আসলে যে তথ্য গণমাধ্যম থেকে এসেছে বা বিভিন্নভাবে যে তথ্যগুলো আসছে, সেখান থেকে একটি ব্যাপার স্পষ্ট যে মিনেসোটায় অভিযান আসলে আরো জোরদার করা হয়েছে। কারণ স্পেশালি ওই অঞ্চলে অনেক অবৈধ অভিবাসী আছে, এরকম একটি খবর তারা পাচ্ছে। এর আগে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে দেখা গেছে যে লা মিগ্রা গ্যাস স্টেশন, অর্থাৎ শনিবারে লা মিগ্রা গ্যাস স্টেশন, যেটা মিনিয়াপলিসে, সেখানে দেখা গেছে যে গ্যাস স্টেশন এক ব্যক্তি নর্মালি গ্যাস নিচ্ছে, গ্যাস নিতে গিয়ে তার খুব কাছাকাছি দুইজন ব্যক্তি তাকে ঘেরাও করে ধরে তার আইডেন্টিটি চেক করার কথা বলছে এবং আইডেন্টিটি চেক করার সময় কিন্তু তখনও ওই পুরো এলাকাটা মানুষ ঘিরে ফেলে এবং আইস সদস্যরা অবস্থাটা বেগতিক দেখে পিছনে ফিরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আজ যে ঘটনাটি ঘটেছে এবং এটাতে কোন রকম আইস সদস্যরা কিন্তু পরিকল্পিতভাবে এসেছিল এবং একটি হাতে নথি নিয়ে এসেছিল, যেটা ভিডিওতে আমি দেখার চেষ্টা করেছি। যে নথিতে দুজনের সিগনেচার ছিল, আমরা ভিডিওটি খুব কাছ থেকে দেখেছি এবং ওই নথি নিয়ে তারা যে কোনো ওয়ে দিয়ে যখন তারা ওই বাসাটা ঘিরে ফেলে, ওই বাসাটা ঘিরে করার আগেও কিন্তু স্থানীয় জনতারা তাকে ওই বাসাটা থেকে গ্রেফতার না করার জন্য এক ধরনের বাধা প্রদান করে, কিন্তু কোনোভাবে সেই বাধাকে উপেক্ষা করে তারা দরজা ভেঙে ঢুকে এবং ওই কাগজটা ওই মহিলার হাতে দিয়ে তাকে কিন্তু পেছন দিক থেকে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে কোনো বাধা উপেক্ষা করে নিয়ে চলে যায়।
তো এইখানে যে বিষয়গুলি দেখা যাচ্ছে যে অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং মিনেসোটায় কিন্তু সত্যিকার অর্থে এই অভিযানকে স্বাগত জানাচ্ছে না স্থানীয়রা। এখানে একজন সংবাদকর্মী হিসেবে আমি স্পষ্টভাবে যে জিনিসটা অবজার্ভ করে বুঝতে পারছি যে আইএস সদস্যরা কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তিকে টার্গেট করছে না যে ব্যক্তিটা তাদের নথিতে আছে, অর্থাৎ নথির বাইরেও যদি কাউকে সন্দেহ হচ্ছে সেখানে গিয়েও কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কাছে আমেরিকার মানে বসবাসের কিংবা নাগরিকত্বের কোনো বৈধ নথি আছে কিনা, কোনো কার্ড আছে কিনা সেটা অবজার্ভ করছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে অনেকেই মিনেসোটায় সহ আশেপাশে অনেকেই বলছে যে এই ক্ষেত্রেও দেখা গেছে যে সঠিক কাগজপত্র দেখা সত্ত্বেও কয়েকজন কাকে কিন্তু তাদের ক্যাম্পে নিয়ে গিয়েও জিজ্ঞাসাবাদ করছে। এটা এক ধরনের হয়রানি বলে অনেকে মনে করছে। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ থ্যাংক খবর। ইউ সো মাচ, থ্যাংকস। জি হাসান ভাই, আপনার কাছে যাই। হাসান ভাই, এই বিষয়ে আপনার কোনো আপনার কিছু বলার আছে এই বিষয়ে? না, লক্ষ্য করছি আমরা যে এই মিনেসোটার ঘটনাকে ঘিরে কিন্তু সারা দেশ জুড়েই জি, এই উইকেন্ডে শনিবার রোববার দেখেছি আমরা সারা দেশ জুড়ে প্রায় 1100টি প্রোটেস্টের মতো হয়েছে। আইসকে ঘিরে পুরো বছর ধরে আমরা দেখেছি বিক্ষোভ চলছে, কিন্তু এই মিনেসোটার এই ঘটনাটি খুব সিগনিফিকেন্ট। কারণ এই লক্ষ্য করবেন যে মারা গেছে কে, শ্বেতকায় মহিলা। এর আগে কিন্তু বহুত কালো মানুষ, বাদামি মানুষ মারা গেছে, তা নিয়ে উত্তেজনা ঘটেনি। সাদা মানুষ মারা গেছে, এক। 2 নম্বর, মহিলা, কবি, মা, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলে তার কোনো সুখ্যাতি নেই, তিনি কোনো দলের সঙ্গে সংযুক্ত নন, তবুও তাকে বলা হচ্ছে ডোমেস্টিক টেররিস্ট বলা হচ্ছে, ঢালাওভাবে বলা হচ্ছে ডোমেস্টিক টেররিস্ট। এবং শুধু তাই না, বলা হচ্ছে যে আইসদের টোটাল ইমিউনিটি আছে। আপনি দেখেছেন আমাদের ওকাসিও কি বলেছে, ওকাসিও বলেছে, ইলহান ওমর বলেছেন যে আমি সেই দেশে বাস করি, আমি সেই দেশে বাস করতে চাই না যে দেশে পুলিশের হাতে খুন করা লাইসেন্স দেওয়া হবে। মিনেসোটা কিন্তু ইলহান ওমরের রাজ্য। শুধু তাই না, এই পুরো গন্ডগোলটা শুরু হয় কিন্তু 2-2.5 মাস আগে মিনেসোটায় সোমালি কমিউনিটির মধ্যে এই যে আমাদের যেমন হোম কেয়ারের কথা বললাম আমরা, সেরকম মেডিকেইড নিয়ে কিন্তু এক ধরনের বেআইনি জালিয়াতির কাণ্ড ঘটেছে। তাকে উৎস করে, তাকে সূত্র ধরে ডোনাল্ড ট্রাম্প এবং এই প্রশাসন একটা ক্যাম্পেইন শুরু করেছে জাস্টিফাই করবার জন্য। কিন্তু এই অ্যাকশনগুলি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি মেইন স্ট্রিম মিডিয়াতে ফোকাস হচ্ছে যে আইস কি করে অবৈধ ইমিগ্রেশনের নামে ক্যাম্পেইন করছে মূলত ডেমোক্রেটিক শহরগুলিতে। ইট হ্যাজ বিকাম এ পলিটিক্যাল বল গেম। থ্যাংক ইউ সো মাচ। যাই আপনার কাছে ইরান সম্পর্কে। ইরানে আমরা দেখতে পাচ্ছি যে 1979-এ আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রেভলিউশন হয়েছিল এবং এরপরে তার আজকে অলমোস্ট 1979 থেকে আপনি যদি মনে করেন 20 বছর, অ্যান্ড দেন অ্যানাদার 25 ইয়ার্স, 45 ইয়ার্স, 46 ইয়ার্স এই রেভলিউশন। এবং এই রেভলিউশনের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি কিছুটা বিক্ষোভ হচ্ছে, বাট এবার মনে হচ্ছে প্রচণ্ড একটা বিক্ষোভ, এবং এই বিক্ষোভে জনতার সম্মতিও আপনার সম্পৃক্ত হয়েছে তার সাথে। আপনার কি মনে হয়? আপনি ঠিক বলেছেন তাহের, যে এই প্রথম কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ নয়, বিদ্রোহ নয়, প্রতিবাদ নয়, এরকম ঘটনা অ্যাটলিস্ট হাফ এ ডজন টাইমস ঘটেছে। 3 বছর আগে 2022 সালে আপনার মনে থাকতে পারে, মাসা আমিনি নামে একটি মেয়ে, সে মাথার হিজাব ছিল না বলে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং 3 দিন পরে জেলখানায় সে মারা যায়। সে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ জুড়ে একটা বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা ভেবেছিলাম এবার বুঝি পড়ে যাবে, পড়েনি। এবার কিন্তু ভিন্ন অবস্থা তৈরি হয়েছে। শুধু এই কারণে নয় যে এবারের প্রোটেস্টটা অনেক বেশি ওয়াইড স্প্রেড, কতগুলি বড় বড় কারণ রয়েছে। একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে অর্থনীতি। ইরানের অর্থনীতি এই গত 40 বছরের ক্রমাগত স্যাংশনের কারণে সত্যিকারের একটা কঠিন অবস্থার মধ্যে বাস করছে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি 1979-এ $1 প্রতি আপনি ডলার বিক্রি করলে আপনি পেতেন 70 রিয়াল। $1 সমান 70 রিয়াল। সেটা এখন কত জানেন? $1 সমান 1.5 মিলিয়ন রিয়াল, মানে 15 লক্ষ রিয়াল দিয়ে আপনাকে কিনতে হবে $1। আপনি ভাবতে পারেন মানে কি পরিমাণ মুদ্রাস্ফীতি, ইনফ্লেশনের লেভেলটা কি ঘটেছে। ইনফ্লেশন মানেটা কি? যখন আপনার মুদ্রার দাম কমে যায় তখন আপনি যা ইম্পোর্ট করবেন তার দামও তো বেড়ে যাবে। এক টাকার জিনিস আপনাকে 15 টাকায় কিনতে হচ্ছে। সাধারণ লোকের তাই বাড়েনি। ইরানের সরকার
অনেকটা চাপের মুখে পড়ে মাথা পরিবার প্রতি $7, রাফলি $7 ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। আর $7 মানেটা কি? $7 মানে বড়জোর দুখানা রুটি আপনি কিনতে পারবেন আজকের যে দেশের অবস্থা। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে এই যে বিপ্লবটা বলছি আমরা, অনেকটা আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশের বর্ষা বিপ্লবের মতো তরুণদের দ্বারাই দেখতে পাচ্ছি আমরা। ইরানের অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন, যাদের বয়স 35-এর কম, এবং এদের অন অ্যান অ্যাভারেজ বেকারত্ব রাফলি 65%। 65% তরুণ, কোনো কাজকর্ম নেই, লেখাপড়া জানা, কিন্তু এরা খুবই শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি অর্জন করেছে, কিন্তু চাকরি নেই। তো ফলে ক্রোধটা বাড়ছে, পাশাপাশি কথা বলার অধিকার নেই। মাথায় আমার হিজাব না পড়িনি বলে আমাকে জেলখানে নিয়ে যাচ্ছে এবং জেলখানে মারা যাচ্ছে আমার। ইরানের 2জন নোবেল পুরস্কার প্রাপ্ত নারী প্রতিবাদ করার কারণে একজন এখনো জেলে বসে আছেন, আর একজন দেশ থেকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এইরকম যখন দুঃসহ অবস্থা, তখন এই ঘটনাটা ঘটলো। এর সঙ্গে যুক্ত করুন আপনি বিদেশ থেকে চাপ। প্রথম ঘটনাটা করেছে কি, প্রথম ঘটনার ফলে অর্থনীতি এই দুঃসহ অবস্থার কারণে এবং পলিটিক্যাল রিপ্রেশন কারণে ইরানি বিপ্লব তার লেজিটিমেসি হারিয়েছে, তার বৈধতা হারিয়েছে। পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থান। আপনারা দেখেছেন 3 মাস আগেই আমরা দেখেছি ইসরায়েলের আক্রমণ, আমরা দেখেছি আমেরিকার কাছ থেকে ইরানের নিউক্লিয়ার স্থাপনার হামলা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে। এবং এর ফলে ইরানের শাসন ব্যবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে। এদিকে আমাদের প্রেসিডেন্ট কি বলেছেন, যে তুমি ইরানকে, তিনি বলছেন যদি তুমি প্রোটেস্টারদের বিরুদ্ধে অস্ত্র ধরো, আমি কিন্তু তৈরি আছি, আমার বন্দুক কিন্তু লোডেড, লকড অ্যান্ড লোডেড, আমি পাল্টা হামলা করবো। কিন্তু কি হামলা করবে এটা স্পষ্ট নয়। আজকে আমরা জানতে পেরেছি যে এই নিয়ে কথা বলা হচ্ছে, এবং কিভাবে এই আন্দোলনকে সমর্থন দেওয়া যায় সে ব্যাপারে হোয়াইট হাউসে কথাবার্তা বলছে। ভয়টা হচ্ছে যে যদি ইসরায়েল হোক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই বিপ্লবের পক্ষে দাঁড়ায়, তা কিন্তু এই বিপ্লবকে বা এই বিক্ষোভকে তার লেজিটিমেসি থেকে দূরে সরিয়ে নেবে। লোকে বলবে এটা বিদেশিদের উৎসাহে, বিদেশিদের প্ররোচনায় এই ঘটনা ঘটছে। একই ঘটনা আমাদের দেশেও ঘটেছে। মিনওয়াইল ইরানের শাহ, যিনি 79-এ দেশ ত্যাগ করেছিলেন, পরে ক্যান্সারে মারা যান, তার ছেলে রেজা শাহ পাহলভীর জুনিয়র ছেলে, তার বয়স এখন প্রায় 62 বছর বোধ করি, 62-63 বছর বয়স, তিনি এখন একজন প্রধান নেতা হয়ে প্রধান বলবো আমি, অন্যতম নেতা উঠেছেন। এই যে আন্দোলন বলেছি আমি, এই আন্দোলনে তো কোনো নেতা নেই, এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশের মতো অবস্থা। মাটি থেকে উঠে এসছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো একক নেতৃত্ব নেই। বাইরে থেকে রেজা শাহ একটি রোল প্লে করার চেষ্টা করছেন, এবং তাকে প্রপ আপ করছে কে, তাকে খাড়া করছে কে, ইসরায়েল। আমরা দেখেছি 2 দিন আগে হারেস পত্রিকা একটা দীর্ঘ রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে যে রেজা শাহ পাহলভীকে এই বিপ্লবের নেতা বানানোর জন্য একটি গোপন পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সরকার, তাদের পয়সায়, তাদের খরচে, তাদের উদ্যোগে। মূলত ইন্টারনেট ভিত্তিক, সোশ্যাল মিডিয়া ভিত্তিক ক্যাম্পেইন চলছে। আমার নিজের ধারণা যে এই বিপ্লবটা এখন যে অবস্থায় আছে, যদি আমেরিকা সত্যি সত্যি হামলা করে, তাতে 2টো প্রতিক্রিয়া হতে পারে। এক, সরকার আরো বেশি শক্ত হবে এবং দেশের এই বিপ্লবটা উল্টে যাবে, অথবা অন্যটা হতে পারে কি, বিপ্লবের পক্ষে নিরাপত্তা বাহিনী রাস্তায় নেমে আসতে পারে। 2টো হতে পারে, আমরা জানি না কোন দিকে যাবে। কিন্তু আমার ধারণা যে অন্য যে কোনো সময়ের আগের তুলনায় আজকের যে অবস্থা ইরান, তা কিন্তু অনেক বেশি অগ্নিগর্ভ, বিপ্লবের অনেক কাছে এসে চলে এসছে। আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আহসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জাকির চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন যে আপনি আজকে আপনার ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করেছেন যে স্টেট অ্যাসেম্বলিতে আপনি রান করবেন ব্রঙ্কস পার্কচেস্টার এলাকা থেকে। আপনার ক্যামেরা কি একটু হরাইজন্টাল করতে পারবেন? জি, পারা যাবে, একটা সেকেন্ড। জি, Is it better now? থ্যাংক ইউ সো মাচ। ইয়া, ইটস গুড, বেটার দেন বিফোর। ওকে, সো জানতে চাই যে আপনি কোন এলাকা থেকে নির্বাচন, এক্স্যাক্টলি হোয়াট ইজ ইয়ার ম্যাপ, অ্যান্ড আপনি ইলেকশন করবেন যে করার কারণ কি আপনার প্রোগ্রাম কি? সো আপনি যদি দেখেন, আমরা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 থেকে আমি রান করার ইচ্ছা প্রকাশ করছি, এবং আমাদের কমিটি আমাদের এই 3জন ক্যান্ডিডেট থেকে এককভাবে আমাকে নমিনি করছেন। এখন জি, ডিস্ট্রিক্ট 87টা আসলে কোন কোন এলাকা? এটা হলো গিয়ে আপনাদের ব্রঙ্কসের
পার্কচেস্টার, ক্যাসল হিল এন্ড ওয়েস্ট ফার্ম ইত্যাদি এলাকা নিয়ে এখানে আমাদের বাংলাদেশি ভোটাররা অ্যারাউন্ড 11% এখানে ভোটার আছেন। তারপরে আফ্রিকান আমেরিকান 29%, এরপরে হলো গিয়ে আপনার স্পেনিশ অ্যারাউন্ড 53%। তখন আপনি যদি বলেন যে লাইক মানে ওয়াই অর হোয়াট ইজ দ্য রিজন আই এম রানিং, বিকজ আমাদের এখানে যদি দেখেন তাহলে আমাদের যে কারেন্ট অ্যাসেম্বলি ওয়ামেন আছেন কারিনা রায়েস, উনি কিন্তু স্ট্রেট 3 টার্ম ধরে কিন্তু আমাদের এখানে। বাট আপনি যদি আমাদের এই আমার নট অনলি বাংলাদেশি এলাকা বাট অলসো লাইক মানে কোন ওই ক্যাসল হিল অথবা ওয়েস্ট ফার্মের কোথাও গিয়ে যদি বলেন যে আপনাদের আমাদের অ্যাসেম্বলি কে আমাদের জন্য ফাইট করছে, আই এম শিওর যে লাইক মানে ভেরি মিনিমাম পিপল লাইক লেস পিপল দে ক্যান টেল যে কে আসলে মানে কে আমাদের জন্য কাজ করতেছে। সো এটাই কিন্তু একটা বিগ আপনার একটা সিগন্যাল দেয় যে লাইক আমরা আসলে আমাদেরকে কে রিপ্রেজেন্ট করতেছে, ওর মেবি আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, আমরা নিজেই জানি না কে আমাদের কাজ করতেছে। এখন আপনি এটাও বলতে পারেন যে ওয়েল ইজ ইট ম্যাটার, ডাজ ইট ম্যাটার? ইয়েস, অফকোর্স ইট ডাজ ম্যাটার। কারণ হলো আমি আজকে কি পড়বো, আমি আজকে কি খাবো, আমার বাচ্চা কোথায় কোন স্কুলে যাবে, আমরা সিকিউরিটি কিভাবে থাকবে, আমাদের এফোর্ডেবল লাইক আপনার রেন্ট কি অবস্থা, আপনাদের পাবলিক সেফটি কি অবস্থা, সিনিয়র সেন্টারের কি অবস্থা, স্মল বিজনেস লাইক মি আমাদের গ্রোথ হচ্ছে না কেন, ইত্যাদি অল ডিপেন্ডস অন একজন অ্যাসেম্বলি মেম্বার অথবা আপনার এলাকার সিনেটের মধ্যে। এখন যদি ওই অ্যাসেম্বলি মেম্বার যদি আমরা না জানি, আমাদের যদি রিপ্রেজেন্ট না করে, আমাদের হয়ে যদি কাজ না করে, তাহলে তো মানে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। এই ক্ষেত্রে আমি যে ডিসাইডটা করছি আই এম এজ এন ইমিগ্রেন্ট, আমি বাংলাদেশ থেকে আসছি এট দ্য এজ অফ 21, আই স্ট্রাগল হিয়ার, আই ড্রোভ ট্যাক্সি, আই ওয়ার্ক ফর ডানকিন ডোনার্স, আই লিভড ইন বেসমেন্ট। আমার যে বিজনেসটা এখন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আমি শুরু করছি একটা কাপড়ের দোকানের বেসমেন্টের একটা ডেস্ক থেকে। আজকে আমি আমার এই জাকির সিপিএ পিএলএলসিটা আমি রান করতেছি এজ এ সিপিএ ফার্ম হেয়ার। সো মাই স্টোরি হলো কি এভরিওয়ানের স্টোরি। এই স্টোরিটা হলো আপনাদের আমাদের সবার এই এলাকার, আই এম শিওর যারা ইমিগ্রেন্ট আছেন তারা কিন্তু এটা বুঝতে পারেন। এখন আমি যখন ইমিগ্রেন্ট ছিলাম বা আমি যখন ইমিগ্রেন্ট হয়ে এই দেশে আসি, যেই কষ্ট, যেই সাফার, যে লাইক আপনার ইনফরমেশনের অভাব, এই ফিল করে যেতে আমার নেক্সট প্রজন্মের অথবা আমার নেক্সট একজন ভাই বাংলাদেশ থেকে আইসে যাতে উনি ওই ইনফরমেশনের অভাবে উনি একটা ক্যারিয়ার বিল্ড করতে না পারেন, এটা আমি হতে দিব না। আমি চাবো আমাদের বাচ্চা, আমরা যেভাবে স্ট্রাগল করতেছি, যাতে আমাদের নেক্সট প্রজন্মের বাচ্চারা তারা যাতে গুড স্কুলে যায়, গুড এডুকেশন পায়, তারা যাতে এডুকেশন ব্যাচেলর কমপ্লিট করার পর তারা জব পায়। আপনি বলতে পারেন এটা কিভাবে করতে পারি? আমরা করতে পারি আপনার স্কুল ইনফ্রাস্ট্রাকচার, জব ট্রেনিং, ইন্টার্নশিপ, ভালো মানের গুড লাইক এ টিচার আমরা হায়ার করে নিয়ে আসতে পারি আমাদের এই ডিস্ট্রিক্টে। ইট অল ডিপেন্ডস অন ফান্ডিং। যে ফান্ডিংটা আপনার লাগবে এটা কে ফাইট করবে? আপনার এলাকার, আমাদের এলাকার কোন একজন অ্যাসেম্বলি যে রিপ্রেজেন্ট করতেছেন ফাইট করবেন। এখন যদি উনি এটা না করেন তাহলে একজনকে না একজনকে আমাদের করতে হবে। আরেকটা জিনিস হলো আমাদের এখানে বিগেস্ট আরেকটা প্রবলেম হলো কি আপনার পাবলিক সেফটি। আপনি যদি দেখেন যে অহরহ গাড়ি টায়ার চুরি হচ্ছে, স্মল বিজনেসের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, তারপর স্ট্যাবিং হয়ে যাচ্ছে, গ্লাস ভেঙে যাওয়া হচ্ছে। যদি স্মল বিজনেস আর ব্যাকবোন অফ দিস কমিউনিটি, এখন স্মল বিজনেসরা যদি তারা ঠিক মতো রান করতে না পারে, তারা এমপ্লয়মেন্ট করতে পারবে না, ট্যাক্স দিতে পারবে না। সো দ্যাট শুড বি অ্যানাদার এজেন্ডা অফ মাই সেলফ, যে পাবলিক সেফটি যাতে আমি নিয়ে আসতে পারি। আপনার কোনো কোয়েশ্চেন আছে তাহলে? না, থ্যাংক ইউ সো মাচ। আমরা ডিটেলস আরেকদিন আপনার সাথে ইন্টারভিউ করব, আলোচনা করব। যে আজকে জানলাম যে আপনার ক্যান্ডিডেটসি সবাইকে জানিয়ে দিলাম এবং আপনার প্রোগ্রাম কি। অন্য একদিন আমরা অনেকগুলো প্রশ্ন আছে আমাদের, সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবো। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যাগেইন। এবং কালকে আবার আপনাকে এদিকে যদি কালকে পাওয়া যায় তো ডিজিটাল ওয়ালেট এবার নাকি ট্যাক্স রিটার্নে ব্যবহার করতে হবে। সো এই বিষয়টিও কালকে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ মিস্টার জাকির চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আজকে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।